সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনলে, সালাউদ্দিন সাহেবের দিকে তাকাইলে মনে হয় যে উনি তো এই পৃথিবীর মানুষই না। উনার সর্বোচ্চ যুক্তি হচ্ছে যে এইগুলি সংবিধানের সঙ্গে যায় না, এগুলি সংবিধানের সঙ্গে থাকে না, এইটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আরে ভাই, সংবিধানের সঙ্গে আপনিও যান না জনাব সালাউদ্দিন সাহেব। আপনারা যদি একটা মানবাধিকার কমিশন করতেন, মানবাধিকার কমিশন আইনটা রাখতেন, আপনারা যদি একটা গুম কমিশন আইনটা রেখে একটা গুম কমিশন করতেন, একটা মানবাধিকার কমিশন করতেন, বিচার বিভাগের জন্য যেটা করা হয়েছে এটা সংশোধনের জন্য যদি করতেন, বিএনপি সরকার ধসে যেত, তারেক রহমানের ইজ্জত চলে যেত, শেখ হাসিনা ফিরে চলে আসতো, কি হইতো আসলে? মানে এইটারে কেন কেন এইটা আপনাদের প্রধান শত্রুতে পরিণত হলো? আরেকজনের দেখতেছি, এই যে আবার ল ডিপার্টমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনলে, সালাউদ্দিন সাহেবের দিকে তাকাইলে মনে হয় যে উনি তো এই পৃথিবীর মানুষই না। উনি জানি কোথা থেকে শুধু যে আগে এরকম করতো না, জব তপ করতো, শুধু সংবিধান পড়তো, শুধু আইন পড়তো, শুধুমাত্র আইনের ব্যাখ্যা জানতো, আবার একটা মহান দায়িত্ব নিয়ে আসতো যে সবাইকে আইন বুঝাইতে হবে, সংবিধান বুঝাইতে হবে, চলতে হবে। সেই হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব। ল ডিপার্টমেন্টও পড়ছেন, আবার কিছুদিন সরকারি চাকরিও করছেন। উনি আমাদেরকে সংবিধান পড়াইতেছেন গুনে 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 গুনে। মানে উনি উনার সংবিধান পড়ানোর ক্ষেত্রে উনি স্পিকারকে যে অ্যাড্রেস করেন, সংসদ সদস্যদের দিকে যেগুলি তাকান, এতে করে মনে হয় যে মানে নিজেকে ক্ষুদ্রের চেয়েও ছোট মনে হয়। মনে যে উনি জানি কোত্থেকে আসছে। তো উনার সর্বোচ্চ যুক্তিটা কি? উনার সর্বোচ্চ যুক্তি হচ্ছে যে এইগুলি সংবিধানের সঙ্গে যায় না, এগুলি সংবিধানের সঙ্গে থাকে না, এইটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আরে ভাই, সংবিধানের সঙ্গে আপনিও যান না জনাব সালাউদ্দিন সাহেব। আপনি সংবিধানের সঙ্গে যান, আপনি সংবিধানের সঙ্গে গেছেন, আপনি সংবিধানের সঙ্গে যাইতে পারবেন? সংবিধানের সঙ্গে যায় না। মানে সব কিছুর মধ্যে তাদের যুক্তি হচ্ছে সংবিধানের সঙ্গে যায় না। ভাই, সংবিধানের ব্যাখ্যা, সংবিধান হলো, আমি গল্প বলি, গল্প শোনেন। আমি কোর্টের মধ্যে ছিলাম, আমি নিজে দেখছি বাংলাদেশের সংবিধান নিয়ে একটা বই লিখছেন না, যেটাকে প্রামাণ্য গ্রন্থ বলা হয়, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ। আর বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন ডক্টর কামাল হোসেন, দুজনই তো ব্যবহারজীবী, দুজনই তো আইনজীবী। আমি কোর্টের মধ্যে দেখছি ডক্টর কামাল হোসেনের হাতে হলো জনাব মাহমুদুল ইসলামের বই, জনাব মাহমুদুল ইসলামের হাতে হচ্ছে ডক্টর কামাল হোসেনের মানে সংবিধান প্রণেতাদের একজন সেই সংবিধান। উনি দেখাচ্ছেন মাহমুদুল ইসলামের কর্তৃক সংবিধানের ব্যাখ্যা, উনি দেখাচ্ছেন সংবিধান। আপনি কোন দিকে যাবেন? সংবিধানের ব্যাখ্যা, সংবিধানে কোনটা আছে কি নাই, সেটার 100 রকম ব্যাখ্যা আপনি দিতে পারেন রে ভাই। আপনি যতক্ষণ পর্যন্ত এটা না আনবেন, যতক্ষণ পর্যন্ত এটা না জানবেন, ততক্ষণ পর্যন্ত আস্থায় না আনবেন। ভাই, ধর্মগ্রন্থগুলি দেখেন না ভাই, 100টা রকম ব্যাখ্যা তৈরি হয় একটা বাক্যরে কেন্দ্র করে, একটা নির্দেশনারে কেন্দ্র করে। ভাই, নির্দেশনা, ব্যাখ্যা, যুক্তি, এগুলি তো আপনারা দিতেই পারবেন। কে না পারে এগুলি যুক্তি দিতে? আর কাজটা করবেন কিনা, বিড়ালটা কালো কি সাদা, সেটা তো আমাদের দেখার দরকার নাই। কাজটা করবেন কিনা সেটা বলেন। কাজটা করার ক্ষেত্রে আপনারা করবেন না যে এইটা আমি বলে দিতে পারি, এখন হাতে হাতে আরো বলতে পারি। এটা না করলে আপনাদের খুব বেশি লস হবে না, কারণ এগুলি আপনারা জানেন যে কোন সিস্টেমে আপনাদের লাভ হয়, কোন সিস্টেমে আপনাদের লস হয়। অনেকবার বলা হয়েছে শেখ হাসিনার, বহুবার বলা হয়েছে যে আপনি যেগুলি করতেছেন প্রত্যেকটা কাজ সংবিধানের বাইরে করতেছেন, প্রত্যেকটা কাজ আইনের বাইরে করতেছেন। আমি এজিউম করি যে এইটা এরকম বলা হইতেছে, এটা এরকম বলা হয়েছে। তো উনি কি বলছেন? যে আমি সংবিধান। উনি কি বলছেন? আমারই সবকিছু, আমার দেশ, অথবা বড়জোর আমার বাবার দেশ। তাই তো একটা কাজ উনি সংবিধান দেখা করেন নাই। সংবিধানে লেখা থাকা না থাকাতে কিছু আসা যায় না। ইন্টারেস্টিং না? বিচার বিভাগের জন্য আলাদা আপনি একটা সচিবালয় করবেন। বিচার বিভাগের জন্য একটা আলাদা সচিবালয় না করলে আপনি আইন মন্ত্রণালয়ের কাছে সবকিছু রয়ে যাবে। তিনি পার্লামেন্টে দাঁড়ায় বলেন, মাননীয় স্পিকার, আমাদের একজন সাব জজ বদলি করারও ক্ষমতা নাই। মাননীয় স্পিকার, আমাদের একজন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই, কাগজে কলমে নাই জনাব আসাদুজ্জামান। বাইরে কি হচ্ছে সেটা আপনি করে বলি, সেই জন্য তুমিও জানি আমিও জানি, এটা বললাম না। ওকে, বলতেছি আসাদ ভাই, আপনি কিন্তু এটা জানেন বাস্তবে কি হয়, কি ক্ষমতা আপনার আছে, কি ক্ষমতা আপনার নাই। আসাদ ভাই, এই একটা দীর্ঘ সময় আক্ষরিক করতে, রেটরিক না, কিন্তু আমি আর আপনি রাজপথে হাঁটছি, স্লোগানে প্রতিবাদও যেমন দিছি, স্লোগানে কবিতার পংক্তিও বলতে চেষ্টা করছি, একই গলায় একই ভাবে, যতটুকু সাধ্য ছিল ততটুকু। আমি কোনোদিন কিন্তু ভাবি নাই আপনারে নিয়ে কথা বলতে গিয়া আমাকে আবার অন্য আরেকটা কবিতা বলতে হবে। আপনার সঙ্গে আমার 33 বছরের পরিচয় আসাদ ভাই। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, আসলে কেউ কথা রাখেও নি। যেটা আপনাকে স্মরণ করে দিতে চাই, এই আইনগুলির যখন জন্ম হয় তখন আপনি কে জানেন? আপনি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এটা একটা পোশাকি নাম আছে,
এর নামটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল রে না জিজ্ঞেস করে আপনার স্যার কিন্তু সরাসরি শিক্ষক প্রফেসর আসিফ নজরুল, আইন উপদেষ্টা সেই সময়, এই আইনগুলি করতেছে, আপনার কাছে জানতে চায় নাই, জানতে হয়তো চায় নাই, কারণ প্রফেসর আসিফ নজরুল মানে ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের, মাই গড, ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট হচ্ছে মোস্ট সর্ট আফটার ডিপার্টমেন্ট। এই 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 আমাদের সময় থেকে শুরু হয়ে অনেক বেশিরভাগ ভালো ছাত্রই ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আমাদের সাধ্যই ছিল না ল ডিপার্টমেন্টে পড়ার। আপনার শিক্ষক প্রফেসর আসিফ নজরুল, কথা ফিরে আসি, প্রফেসর আসিফ নজরুল যখন এই আইনগুলি করেন, ওই দিন আবার দেখলাম উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের মধ্যে উনি বলছেন যে কিরকম সুন্দর করে করে তিনি আইনগুলি করেছিলেন, ওগুলির মধ্যে আপনার নাম নাই, স্পষ্টত আপনাকে দেখানো হয় না, কারণ উনি হয়তো তখন হিসাব নিকাশ করে ফেলছেন, আপনি যেহেতু বিএনপি থেকে আসছেন আবার বিএনপিতেই ফিরে যাবেন, আপনাকে আইনগুলি দেখাইলে আপনি অন্যরকম ভাবে প্যাচ করবেন, কি খুব প্যাচগোছ লাগতেছে কথাগুলিতে। সরলভাবে বলি, বাংলাদেশে আইন হবে, সেইটি আইনটা আইন উপদেষ্টা হোক, আইনমন্ত্রী হোক, যিনি আইনটা করবেন তিনি অ্যাটর্নি জেনারেলকে দেখাবেন না, এরকম আমি জীবনে শুনি নাই। কিন্তু ফ্যাক্ট রিমেন্স, আমি আসিফ নজরুলের কথাও বলছি যে বুঝছি যে সেটা আপনি জীবনে শুনেন নাই, মানে আপনাকে দেখানো হয় না, আপনাকে আড়ালে রাখা হয়েছে। ওই ফেসবুকের স্ট্যাটাসে দেখলাম অমুক তমুকের সমন্বয়ে এই আইনটা করা হয়েছে। তো যাই হোক, পরে যখন আপনি আইনটা দেখলেন তখন আপনি এটার প্রতিবাদ করলেন না কেন? আপনি কেন বললেন না যে এটা আপনি এই আইনটা ভালো হয় নাই? কেন আপনি নভেম্বর মাসের তো শেষ, আপনি বলেন নাই যে না আপনি এই আইনটার এইটা খারাপ, ওইটা খারাপ, এটার মধ্যে এটা করা যাবে না? এখন যেগুলি আপনি আমাদেরকে অলিভার ক্রমওয়েল আর সংবিধান এগুলি বুঝায় আপনি আমাদেরকে বুঝাইতেছেন। শুধু আপনি বলেন নাই তা তো না, আপনি যেই চেম্বারে আপনার মানে এটা কি বলবো, একটা কালারফুল আইনের চেম্বার শুরু করছেন, যেটা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ওইখানে আপনি জুনিয়র লয়ার হিসেবে ঢুকে আজ আপনি বাংলাদেশের সর্বোচ্চ আইনজীবীদের একজন, অ্যাটর্নি জেনারেল তো হুইসেনি, সেই চেম্বারের অর্থাৎ ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে সৈয়দ রেফাত আহমেদ তখন চিফ জাস্টিস। এখন সৈয়দ রেফাত আহমেদকে আওয়ামী লীগ তাকে এপিলেট ডিভিশনেই তুলে নেয়, তাকে সুপারসিশনের পরে সুপারসিড করে তাকে আসলে হাইকোর্ট ডিভিশনে রেখে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করতে দেওয়া হয় না, তাকে দূরে রাখা হয়েছে, কারণ তাকে কথা শোনানো যাইতো না, তাকে চিফ জাস্টিস করা হয়েছে। আমাদের চরম সৌভাগ্য আমি বলবো, আমাদের ভাগ্য আমি বলবো। তার কাছে কি জানানো হয়েছিল? তাকে কি দেখানো হয়েছিল এই আইনগুলি তখন যে ভালো হয় না, খারাপ হয় না, এই ব্যাপারগুলা? উপদেষ্টা পরিষদে তো আপনার আরেক গুরু ভাই আদিলুর রহমান খানও ছিলেন, একই চেম্বারের, একই ডিপার্টমেন্টের, মানে ডিপার্টমেন্ট মানে ল ডিপার্টমেন্টের। শুভ্রভাইও পড়ছেন, আদিলুর রহমান খান শুভ্রভাই। আপনারা গিয়ে বলছিলেন, তার নজরে আনছিলেন, বলছিলেন যে আইনটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। এখন আপনারা এই আইনটা করবেন না, শুধু এই আইন করবেন না তা না, আপনারা বিচার বিভাগ পৃথককরণের জন্য যেটা প্রধান আইন, মানে 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 যেটা খুব জরুরি, বিচারকের জন্য পালনীয় আচরণ বিধি করা বা বিচারকের নিয়োগের এটা করা, নিয়োগের নীতিমালা করা, সেটা আপনারা করবেন না। নিয়োগের নীতিমালা আপনারা কেন করবেন না? আপনাদের কাছে মনে হয়েছে যে এর মধ্যে থেকে বিভিন্ন ধরনের অ্যানোমালি সৃষ্টি হতে পারে। ঠিক আছে, অ্যানোমালি সৃষ্টি হলে আপনারা এটা সংশোধনী সহ আনতেন, আপনারা এটা বাদ দিলেন কেন? এখন আপনারা কবে করবেন? আপনারা বলতেছেন যে আপনারা এটা করবেন, আপনাদের করবেনটা আমরা বিশ্বাস করবো কেন? কেন বিশ্বাস করবো আপনি আমাকে বলেন তো? আপনি তখন ছিলেন না সৈয়দ ইশতিয়াক আহমেদের চেম্বারে, জনাব আসিফুজ্জামান, আপনি ছিলেন না তখন সৈয়দ ইশতিয়াক আহমেদের চেম্বারে, যখন সৈয়দ ইশতিয়াক আহমেদ 2001 সালে যিনি যখন সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তিনি যে মাজদার হোসেনের মামলার অনুসারে, মাজদার হোসেন মামলার নির্দেশনা অনুসারে তখন বিচার বিভাগ আলাদা করা সবকিছু ফাইনালাইজ করছিলেন, তখন বিএনপির পক্ষ থেকে সৈয়দ ইশতিয়াক আহমেদকে বলা হয়েছিল যে এইটা আমরা আইসা করব। আপনারা করছিলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনারা যে ছিলেন, আপনারা করছিলেন ওইটা। এখন আপনারা যে করবেন, আপনাদের ভবিষ্যৎ বাচকে আমরা কেন বিশ্বাস করব? আর এটা করার জন্য মানে এটা যদি আপনারা করতেন,